দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনপ্রতিনিধি অনুষ্ঠান এবং যথারীতি আমি শরীফুল হক আপনাদের সাথে আছি। গণতান্ত্রিক এই রাষ্ট্রের মানুষ কতটা সচেতন, আর ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিগণ দায়িত্বে বা ক্ষমতায় কতটুকু মহান? জনগণ আর সংসদ সদস্যদের একে অপরের প্রত্যাশা এবং ক্ষমতার মাপকাঠিতে উন্নতি ও কল্যাণের পথে কার কী অবস্থান? এমন নানা সব প্রশ্ন আর জবাব নিয়ে চ্যানেল 24-এর আমাদের এই প্রতিদিনকার আয়োজন। আজকে আমরা কথা বলতে চাই দেশের শেষ প্রান্তের জেলা কুড়িগ্রাম নিয়ে। কুড়িগ্রাম 4 আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ আমাদের সাথে উপস্থিত আছেন। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছে। আপনার 4 আসনে আজকে কথা বলতে চাই চিলমারি, রৌমারী এবং রাজীবপুর উপজেলা। তার আগে আপনার এলাকার মানুষের কিছু বলার আছে আপনার কাছে, সেই কথাগুলো আমরা একটু শুনে আসতে চাই। যে জিনিসটা বেশি করে আমাদের চাওয়া থাকবে রাস্তাঘাটের উন্নয়ন, নদীর ড্রেজিং করা। আর আরেকটা বিষয় হচ্ছে যে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানে মাদকের সয়লাভ, এই মাদক নির্মূল করতে হবে চিরতরে। মানে ভোলামত থেকে রতনপুরে এখানে ব্রিজের দরকার, একটা ব্রিজ হইতেছে না, অনেক জনসাধারণের অসুবিধা হইতেছে যাওয়া আসার। আবার এখানে ভোলামোড়ে এখানে দেখেন যে আজকে একটা হাটের দিন শুক্রবার, এখানে শুক্রবার সোমবার প্রচুর জ্যাম বাজে। এই মুরগি হাটিটা রাস্তার মাঝখানে হয়, এইখান থেকে শুরু করে একদম ওইখান পর্যন্ত হয়, হওয়ার পরে এমনি যানজটের সৃষ্টি হয়। এই জায়গাটায় ঈদে, পার্বণে, বিশেষ দিনে আপনি যদি দেখতেন অনেক লোকের সমাগম। এখানে যদি একটা পর্যটন এলাকা বা দর্শনীয় জায়গাও তৈরি করা যায়, এখান থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আদায় করতে পারে। এই এমপির কাছে আবেদন হলো আমাদের যে এই পুটটা তাড়াতাড়ি খুলে দেওয়া হোক। 2-3টে লোকের কথা শুনি, এক বদলি করার নাকবো, অকিটা করার নাকবো, অকুটা করার নাকবো, 18 টন দেওয়া নাকবো, এগুলো হলো টানাটানি। আমাদের এই চিলমারি বন্দরের আশেপাশে সব রাস্তাঘাট সব জন্য আগের থেকে উন্নত হয়, গাড়ি ঘোড়া আগের থেকে অনেক বেশি এবং চলাফেরা করতে জন্য আমাদের অসুবিধা না হয়। নতুন এমপির কাছে আমাদের এটাই আর্জি। নতুন এমপির কাছে মানুষের কিছু আর্জি ছিল, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে শুরুটা করতে চাই বাংলাদেশের একেবারে শেষ প্রান্তের একটি জেলা কুড়িগ্রাম, এবং আমরা জানি যে কুড়িগ্রামে জাতীয় পার্টির একটি আধিপত্য ছিল। জাতীয় পার্টিরা বলে তাদের দুর্গ। সেই জায়গায় আপনি নৌকা প্রতীকে দ্বাদশ নির্বাচনে জয়ী হয়েছেন, এবং আপনার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনিও কিন্তু রানিং এমপি ছিলেন। তো সব মিলে আপনার এই জার্নিটা কেমন ছিল? জার্নিটা অবশ্যই ভালো ছিল, যেহেতু আমরা একসময় ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতি আসে। একটা সময় ইচ্ছা ছিল যে হয়তো জনপ্রতিনিধি হব, সে কারণে আমি মনে করি যে এটা কাঙ্ক্ষিত একটা জার্নি, এবং অবশ্যই ভালো লাগা কাজ করেছিল, উৎসাহ কাজ করেছিল ব্যাপকভাবে। তবে আপনি একটা জিনিস সেটা হলো যে আমি রানিং এমপির বিরুদ্ধে ইলেকশন করি। রানিং এমপিকে মনোনয়ন দেয়নি, উনি প্রতিমন্ত্রী ছিলেন, মনোনয়ন না দিয়ে আমাকে দিয়েছে দল। যে কারণে আমার জন্য ইলেকশন যেটা অনেক সহজ হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে সারা বাংলাদেশের মতো আমাদের রৌমারী, রাজীবপুর, চিলমারিতেও বাংলাদেশের প্রধানমন্ত্রী গণতন্ত্র মানুষ কন্যা দেশপ্রধান শেখ হাসিনার একটা অভাবনীয় একটা গ্রহণযোগ্যতা, আকাশচুম্বী গ্রহণযোগ্যতা। মানুষ আমাকে ভোট না দিয়ে, আমি যদি বলি নৌকাকে ভোট দিয়েছে, আমি যদি বলি শেখ হাসিনাকে ভোট দিয়েছে, সেটাই হবে। কারণ আমি নিজে গিয়েও দেখছি, একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখেছি মানুষের আকাঙ্ক্ষা আমার চেয়ে শেখ হাসিনার প্রতি বেশি ছিল। একদম নদী ভাঙন কবলিত একটা মানুষ, সে বলতেছিল বাবা তোমাকে নৌকায় ভোট দেবো, কিন্তু শেখ হাসিনাকে বলতে হবে, শেখের বেটিকে বলতে হবে যে নদী ভাঙন রোধ করে দিতে হবে। একটা চৌকিদার, সে বলতেছে যে ঠিক আছে ভাই আমি ভোট দেবো, আপনাকে ভোট দেবো নৌকাকে, কিন্তু নেত্রীকে যে বলতে হবে যে আমাদের চৌকিদাররা, দফাদাররা, এদেরকে রাজস্বে আনা যায় কেমন, আমরা 24 ঘন্টা ডিউটি করি। একদমই গ্রাসরুট লেভেলের মানুষ। চিলমারির বাসন্তী, যাকে বিক্রি করে একটা সময় বাংলাদেশের দুর্ভিক্ষকে এস্টাবলিশ করা হয়েছিল, সে বাসন্তী তার বাসায় ভোট চাইতে গিয়ে প্রতিটা বাড়িকে তার বাসায় যাওয়া হয়েছিলাম। আর সেখানে গিয়ে দেখি সে বাসন্তী বলেছে হাসিনা বুবুকে ভোট দিব, সে আমাকে তো ঘর করে দিয়েছে। অর্থাৎ আমাদের মতো যারা তরুণ, তাদেরকে আসলে ভোট চাইতে খুব বেশি কষ্ট করতে হয়। শেখ হাসিনার নামে, নৌকা মার্কার নামে আমরা নির্বাচিত হয়ে এসেছি, এবং শুধু ব্যাপকভাবে নির্বাচিত হয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী যারা ছিল কারোই কিন্তু জামানত ছিল না, এবং একটা কম্পিটিটিভ ইলেকশন ছিল। সেখানে যে দলের সবাইকে যে আমরা পাশে পেয়েছি তা না, শেখ হাসিনার নামে মানুষ ভোট দিয়েছে। আসলে আবারও প্রমাণিত হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ, নৌকার শেখ হাসিনার বিকল্প আসলে কেউ নেই। ভোট হয়ে গেল, এবং আপনার ভাষায় আপনার দলের নেত্রীকে মানুষ ভোট দিয়েছে, এবং সেই জনপ্রিয়তায় আপনি আসলে সংসদ সদস্য হতে পেরেছেন। কিন্তু নির্বাচনের আগে প্রত্যেকেরই কিছু ইশতেহার থাকে বা টার্গেট থাকে। আপনার এলাকার মানুষের জন্য আসলে কোন লক্ষ্যকে সামনে রেখে আপনি এই নির্বাচনে আমি 3টা স্লোগান ছিল আমার, 3টা বিষয় মানুষকে আমি বলেছি যে আমি নির্বাচিত হলে 3টা বিষয় নিয়ে কাজ করবো। একটা হলো নদী ভাঙনটা রোধ করব, দ্বিতীয় ছিল রাস্তাঘাটের উন্নয়ন করব, তৃতীয় ছিল কর্মসংস্থান সৃষ্টি করা যায় কীভাবে। কারণ আপনারা জানেন যে আমাদের ওখানে অর্থনৈতিক বিভিন্ন সমীক্ষা আমরা অনেক পিছিয়ে, কেননা প্রাকৃতিক দুর্যোগ নিয়েই আমাদের বেড়ে উঠতে হয়। সেক্ষেত্রে আর স্বভাবতই আমরা অর্থনৈতিকভাবে
স্বাবলম্বী হতে পারেনি, কিন্তু আমাদের ছেলেমেয়েরা প্রচুর পড়াশোনা করে। এই পড়াশোনা করা এই শিক্ষিত জনগোষ্ঠীকে কীভাবে কাজে লাগানো যায় সেই লক্ষ্যে আমি একটু কাজ করার কথা বলেছিলাম। আমি 3টা বিষয় নিয়েই কাজ করতেছি, আমার পরিকল্পনা আছে। আমি আশা করি খুব দ্রুতই এইসব বিষয় নিয়ে আলোর মুখে। কুড়িগ্রামে একটা সময় বেশ মঙ্গার কথা শোনা যেত এবং সেখানকার মানুষের জীবনযাত্রার মান, তারপরে তাদের আয় সব মিলে অন্যান্য শহরের চেয়ে কিন্তু একটু পিছিয়ে আছে বলা যায়। এই পিছিয়ে পড়া জায়গাটা, এই ঘাটতিটা আপনি পূরণ করতে পারবেন কিনা আপনারা যতদিন হাতে সময় আছে? এটা 3-4 মাস কি ইতিমধ্যে চলে গেছে। এটা এই জার্নিটা শুরু করতে পারবে, যে ঘাটতি পূরণের জার্নিটা, এটা অলরেডি আমি শুরু করেছি। আশা করি আমার নির্ধারিত সময়ের মধ্যেই এটা কিছুটা আলোর মুখ দেখবে। আমি বিশ্বাস করি যে কুড়িগ্রামের মানুষ যথেষ্ট পরিশ্রমী, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কাছে, ক্লাইমেট চেঞ্জের কাছে আসলে পৃথিবী অসহায়। সেখানে আমাদের কুড়িগ্রামের মানুষ কী করবে? এবং বাংলাদেশ বেশ ভুক্তভোগী এই কারণে। আপনারই জানা থাকতে পারে আপনার বিষয়টা, বাংলাদেশে ইন্টারন্যাশনাল পানির মোর দেন 60% শুধু কুড়িগ্রাম দিয়ে প্রবাহিত হয়। সারা বাংলাদেশে যতটুকু পানি প্রবাহিত হয় তার 60%-এর বেশি শুধু কুড়িগ্রাম দিয়ে প্রবাহিত হয়। এক নদী ব্রহ্মপুত্র দিয়ে হয় 50%-এর মতো। সেই ব্রহ্মপুত্র হলো আমার নির্বাচনী আসন রৌমারী চিলমারীর মাঝামাঝি, এবং রেজাল্ট যা হবার তাই হচ্ছে। আশেপাশের মানুষের জীবন বিপর্যস্ত, ভাঙনের শিকার আমরা। কিন্তু আপনার কথাতেই কিন্তু আপনি বলছিলেন যে আপনার এলাকার মানুষ অনেক পরিশ্রমী এবং এখন তারা পড়াশোনা করছে, যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই চেষ্টাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার স্পেসিফিক কোনো প্ল্যানিং আছে কিনা? এই যে মানুষ যে পরিশ্রম করছে, পরিশ্রমটাকে অর্থনীতির চাকায় যুক্ত করতে হলে শিল্প কারখানা দরকার, কর্মসংস্থান দরকার। আপনার এলাকার জন্য আপনি কি করেছেন আসলে? এই লক্ষ্যে আমি চেষ্টা করতেছিলাম। আমি সংশ্লিষ্ট জায়গাগুলোকে বলার চেষ্টা করেছিলাম যে আমাদের শিল্পায়ন কীভাবে করা যায়, কিভাবে ছোট ছোট শিল্প প্রতিষ্ঠা করা যায়, স্থানীয় কাঁচামাল যেখানে যা যা আছে তার উপরে ভিত্তি করে সেগুলোর কীভাবে ডেভেলপ করা যায়। এর চেষ্টা করতেছি। কিছু পজিটিভ আসতেছে, কিছু আসতেছে না, কারণ আমাদের অবকাঠামোর যে উন্নয়ন যেটুকু থাকা দরকার সেটুকু নাই। সে কারণে কেউ কেউ রেসপন্স করতেছে না। তবে কিছু কিছু বিষয় আলোর মুখ দেখাচ্ছে। আমি কিছু সময়ের মধ্যে আশা করি পাওয়া যাবে। এটা অবকাঠামোর বিষয়টি কিন্তু আমরা যে জনগণের কথা শুনছিলাম সেখানে উঠে এসছে। যোগাযোগ ব্যবস্থা একটি আপনারা এখন অনেকটাই পিছিয়ে। চিলমারী বন্দরের ওই জায়গায় তারা বলছিলেন যে ব্যবসা বাণিজ্যে তাদের একটু সমস্যা হচ্ছে। এই কাজগুলো কি দ্রুত গতিতে করা সম্ভব না? আপনি কি মনে হয়? দেখুন, উন্নয়ন শুরু হচ্ছে। আজকে দেখেন প্রায় 56 সালে যে এই উন্নয়নটা কি আপনার এখানে শুরু হচ্ছে না সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে কিছুটা উন্নতি এসেছে। বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে উন্নয়নের মহাসড়কে আছে। তার ঢেউটা আমাদের এখানে পড়ছে। আমি বলবো সারা দেশের যথেষ্ট চোখে পড়ার মতো উন্নতি হয়েছে। তার ঢেউটা আমাদের ওখানেও লাগছে। যে কারণে কিন্তু 57 সালে যে বাংলাদেশের শুধু না, ব্রিটিশ ইন্ডিয়ার একমাত্র পোর্ট চিলমারী পোর্ট বন্ধ হয়ে যাওয়ার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষকণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেই পোর্টকে আবার চালু করেছেন। সেই পোর্টটা এই 22-23-এর মধ্যে হওয়ার কথা, কিন্তু আপনারা জানেন যে আমাদের তো কাজে কিছু ধীরগতিতা আছে। আশা করি 25-এর মধ্যে সেই পোর্ট চালু হবে। আর সেই পোর্ট কিছুটা চালু হচ্ছে। আমাদের রৌমারী যে বন্দরটা সেটাও কিছুটা চালু হয়েছে, ফেরিটা চালু হয়েছে। এখন এই ফেরির অবকাঠামো, যে বন্দরের অবকাঠামো, সেটা কিন্তু 15 থেকে 20 বছর আগে যে নর্মাল একটা গাড়ি যাতায়াত করার জন্য, সর্বোচ্চ একটা প্রাইভেট কার যাতায়াত করার জন্য যে রাস্তা, সেই রাস্তাঘাট কিন্তু আছে। আজকে কিন্তু ফেরির উপর দিয়ে, সেই রাস্তার উপর দিয়ে কিন্তু 25-30 কিলো ওই টোনের পাথরের গাড়ি যাচ্ছে। কিন্তু আশপাশের সংযোগ সড়কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি সে কথাটাই বলতেছিলাম যে এই সংযোগ সড়কগুলো 15 বছর আগে, 20 বছর আগে করা। কিন্তু যখন আপনি বন্দরটা করে দিলেন, আপনি ফেরি চালু করে দিলেন, ফেরিতে কিন্তু 25-30 টনের রাস্তা যাচ্ছে, ট্রাক যাচ্ছে। সেই ট্রাক কিন্তু যে কালভার্টটা আছে সেটা নিতে পারতেছে না, যার ফলে দেখা গেল যে আমার এই ফেরিটা প্রায় 3 মাসের মধ্যে বন্ধ ছিল। এই 20 বছর পুরনো অবকাঠামোকে আপনি কিভাবে নতুন রূপ দান করতে চান? এইটা নিয়ে আমরা কাজ করতেছি। খুব দ্রুতই এটা ডিপিপি কুড়িগ্রাম জেলাকে নিয়ে, শুধু রৌমারী কুড়িগ্রাম জেলাকে নিয়ে পাশ হবে। আমাদের মন্ত্রী, সচিব, চিফ ইঞ্জিনিয়ার সকল লেভেলেই কথা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছে ডিপিপি করে দেওয়ার জন্য। হয়তো দ্রুত গতিতে এটা পাশ হয়ে যাবে। হয়ে গেলে আমার বিশ্বাস এটা আগামী 5 বছরের মধ্যে এটা ব্যাপক উন্নতি লাভ করবে। তাহলে আপনি কথা দিচ্ছেন 5 বছরের মধ্যে সংযোগ সড়ক এবং যোগাযোগ ব্যবস্থার আপনি একটি পরিবর্তন করতে পারবেন। ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেই বলে দিয়েছেন। আমি সচিব মহোদয়ের মুখে এটা শুনেছি, চিফ ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে শুনেছি। চিফ ইঞ্জিনিয়ার বলছে যে দ্রুতই উনি ফাইল রেডি করবেন।
সব কিছু মিলেই উনি কুড়িগ্রামের প্রতি আগ্রহ দেখিয়েছেন, সেটা বলেছেন এবং আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা যাতে দ্রুত সহযোগিতা করি, আমরা সেই চেষ্টা করছি। আপনার এলাকায় আরেকটি বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন, এবং আমরা প্রতি বছরই দেখি নদীতে ড্রেজিং না থাকার কারণে বর্ষাকালে প্রচুর পানি চলে আসে এবং অনাকাঙ্ক্ষিত যে বন্যার সম্মুখীন আমাদের হতে হয়। আমাদের কিন্তু সামনেই বর্ষা আসছে। আপনার এলাকার লোকজন বলছে যে তারা ড্রেজিংয়ের একটা সমস্যার কথা বলছিলেন। আপনার এলাকার জন্য আপনি কি করছেন বর্ষাকালকে সামনে রেখে? বর্ষাকালের এই মুহূর্তে ড্রেজিং পানির যে সিচুয়েশন এই মুহূর্তে কঠিন হয়ে যাবে, কিন্তু 1-2 মাস আগেই উচিত ছিল এটা করে ফেলা। কিন্তু আপনি জানেন যে সরকারি একটা কাজের চাইলে ইনস্ট্যান্ট হয় না। আমি নির্বাচিত হওয়ার পর থেকেই চেষ্টা করতেছি। আমি প্রথমত গিয়েই যে মানে প্রিকশন সতর্কতামূলক ব্যবস্থা কী নেওয়া যায় সেটা নিয়ে আমি প্রথমত জেলায় কথা বলছি, বিভাগে কথা বলছি, তারপর ঢাকায় কথা বলছি, মন্ত্রীর সাথে কথা বলছি, মাননীয় মন্ত্রীর সাথে, মন্ত্রী মহোদয়ের সাথে। মন্ত্রী মহোদয় আবার চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করছে, তিনি সবার ভিজিট করেছি, কোন কোন জায়গায় লাগবে সেটুকু দেখার চেষ্টা করছি। সেখান থেকে এলাকায় আবার রিপোর্ট আসছে, মন্ত্রণালয় আমাকে বলছে যথেষ্ট ফান্ড নেই, সেটা আবার অর্থ মন্ত্রণালয়ে গেছে, এই লেভেল পর্যন্ত আছে। তারপরেও কিছু জায়গায় ভাঙতেছে। পরবর্তীতে আমি আবার মন্ত্রণালয়ে গিয়েছি, গিয়ে কিছু ইনস্ট্যান্ট কাজ করা যায় কিছু একটা নিয়মের মধ্যে থেকেই সেটার অনুমতি নিয়ে এখন কিছু ইনস্ট্যান্ট কাজ করার চেষ্টা করতেছি, যে অন্ততপক্ষে নদী ভাঙনটা কীভাবে রোধ করা যায়। আর একটা প্রজেক্ট অলরেডি প্রায় চলে এসেছে ঢাকায়, দ্রুতই যদি পাস হয়ে যায় আমরা হয়তোবা সামনের বছর এটা রেজাল্ট পাবো আমরা। আরেকটা বিষয় আপনার দৃষ্টিতে আনতে চাই, আপনার এলাকায় একটি উপজেলা আছে রাজীবপুর, এবং দেশের অনেকটাই পিছিয়ে পড়া অঞ্চল, দরিদ্র উপজেলা বলা যায়। সেই জায়গায় কর্মসংস্থান সৃষ্টির কোনো প্ল্যানিং আপনার আছে কিনা, যেন মানুষের জীবনমান কিছুটা উন্নত হয়? এখন পর্যন্ত রাজীবপুর নিয়ে আমার যে ভাবনাটা আসছে, আমি 2টা বড় সিদ্ধান্ত রাজীবপুর নিয়ে ভাববার চেষ্টা করছি। একটা হলো আমি এটা নিয়ে ডিসি আমাদের যিনি আছে ডিসি আপনার সাথে কথা বলেছি, ইউনুর সাথে কথা বলার চেষ্টা করি। রাজীবপুর একটা জায়গা আছে, সেখানে ডেইরি করা যায় কিনা। আমি এবং ডেইরি করার জন্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে কথা বলছি, রিকোয়েস্ট করেছি কীভাবে এটা ডেইরি করে দেওয়া যায়। আমি চেষ্টা করছি ওনাদেরকে বোঝানোর জন্য। তাহলে একটা ডেইরি যদি করে দেওয়া যায়, ওখানে দেখেন 2-4 হাজার মানুষের কর্মসংস্থান হবে যদি পারি, চেষ্টা করছি। আর একটা জিনিস চেষ্টা করছি, সেটাই গতকালে আমি জমা দিলাম, রাজীবপুরে একটা কারিগরি কলেজ তৈরি করতে। সরকার ঘোষিত যে কারিগরি কলেজ, সেটা রাজীবপুরকে প্রায়োরিটি দিতে। তাহলে হয়তো প্রথমেই যদি রাজীবপুর করে দিতে পারি, তাহলে সেখান থেকে যারা বের হবে তারা আশা করি কর্মসংস্থান নিজেদের কর্মসংস্থান নিজেরাই, রাজীবপুরে না হোক সারা দেশে যে জায়গাগুলো আছে সেখানে তারা অন্তত সেই অঞ্চলের মানুষের কিছুটা উপকৃত। আরেকটি বিষয় আমরা শুনছিলাম, জনগণ বলছিলেন যে আপনার এলাকায় মাদকের একটি বিস্তার রয়েছে, এবং যেহেতু সীমান্তবর্তী এলাকা খুব সহজেই কিন্তু মাদকের ছোঁয়াটা চলে আসে। এবং আপনার দলের যিনি নেত্রী রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন। সেই 0 টলারেন্সকে আপনি কিভাবে নিয়ে যাচ্ছেন আপনার ওখানে? আমি চেষ্টা করতেছি, দীর্ঘদিনের একটা ব্যাপার আছে সেখানে মাদকের সংশ্লিষ্টতা। এখন সকল এই চেষ্টার মধ্যে কোনো সফলতা যদি থাকে, মানুষ সফলতা আমি যদি বলতে পারি রিসেন্ট, সেটা হলো যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাননীয় উনি ঘুরতে গিয়েছিলেন, প্রোগ্রামে গেছিলেন কুড়িগ্রাম, সেখানে আমি বিষয়টা তুলে ধরি এবং বলি যে এখানে প্রশাসনের মানুষের কিছু নির্লিপ্ততা আছে, উদাসীনতা আছে, সেটা যদি আপনারা বিবেচনা করেন, খতিয়ে দেখেন, তখন তিনি ওটা মাথায় নেন এবং কিছু কিছু তার যে পুলিশ কর্মকর্তাকে কিন্তু তারা ইনস্ট্যান্ট আমি দেখলাম 2-3 দিনের মধ্যে টোটাল কুড়িগ্রাম জেলা থেকে, এবং সংখ্যা সেটা প্রায় 20-25 জনের মতো হবে, পরিবর্তন করে দেয়। এবং তাদের নামে ঠিক বলবো না, কিন্তু নির্লিপ্ততা এই বিষয়ে এটা শোনা যাচ্ছে, যথাযথ ব্যবস্থা না নেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে ছিল। আমি এটা একটা সফলতা মনে করতে পারি। আর আমি মানুষকে বোঝানোর চেষ্টা করছি, এবং এর আগেও দীর্ঘদিন আমি ক্যাম্পেইন করেছি মাদকের বিরুদ্ধে, চেষ্টা করেছি মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন করার জন্য। কিন্তু আপনারা জানেন যে মাদকের সাথে যারা সংশ্লিষ্ট তারা শক্তিশালী, এবং তাদের সকল ধরনের রাজনৈতিক প্রভাব আছে, তাদের সামাজিক একটা ব্যাপার আছে, সব কিছু। এটা যেমন একদিনে গড়ে ওঠে না, আবার একদিনে ভাঙবেও না। তো আমি চেষ্টা করেছি নিয়ন্ত্রণ করার, এবং সেটার যে খুব সহজে পাচ্ছি তা না, চেষ্টা করছি। আশা করি সকলের সহযোগিতা পেলে। এই প্রতিরোধে কিন্তু সচেতনতা খুব জরুরি একটা বিষয়। আপনার এলাকায় যারা তরুণ সমাজ রয়েছে তাদেরকে এই সচেতন কিভাবে করছেন বা করার কোনো উদ্যোগ আছে? দীর্ঘদিন থেকে এটা নিয়ে কাজ করছিলাম, আমাদের এলাকার কিছু মানুষ, এটা সিনিয়ররা কাজ করছিলেন সামনে থেকে, যিনি এটা আহ্বায়ক ছিলেন মাদক বিরোধী কনভেনার কমিটি, আমার থানা কমিটি, নীলমণ কমিটি, সেটা উনি মারা গেছে কিছুদিন আগে। উনি আওয়ামী লীগের নেতৃত্ব ছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ। ওইটাকে কীভাবে পুনরুজ্জীবিত করা যায় না আবার চেষ্টা করছি, এবং একদমই স্কুল পড়ুয়া স্টুডেন্ট, ইয়াং যারা আছে তাদেরকে কীভাবে সচেতন করা যায় এটার চেষ্টা করছি। আচ্ছা, তারপরে অন্যান্য যে বিষয়গুলো থাকে, যেমন চিলমারি, রমনা, রৌমারী ঘাটে মানুষের ভোগান্তির অভিযোগ আমরা মাঝে মাঝে বিভিন্ন গণমাধ্যমে দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে। যেহেতু আপনি ওই এলাকার মানুষের জনপ্রতিনিধি, তাদের প্রতিনিধিত্ব করছেন, এই ভোগান্তিটা কি কমিয়ে আনার কোনো বিষয় আছে? দেখুন, এটা আসলে এই ঘাটগুলো তো আমরা
আমাদের আন্ডারে না, ঘাটগুলো দুইটা গ্রুপ রোমারি, এই যে ঘাটগুলো যেটা বড় BIWTC যেটা নিয়ন্ত্রণ করে সেটা হলো ফেরি বড় ঘাটগুলো, লঞ্চ ঘাটগুলো, আর ছোটো ঘাটগুলো জেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান। পার্সোনালি কিন্তু আমি এটা অনেক আগে থেকেই সক্রিয় বিষয়, ইউনিয়ন পরিষদে যারা চেয়ারম্যান তাদেরকে বলার চেষ্টা করেছি যাতে ছাত্রদের কাছে ভাড়া নেয়। যে এই ইউনিয়ন পরিষদ কোনো ছোটো ডিস্ট্রিক্ট সেটা বলেছি যাতে আমাদেরকে দিয়ে দেয়, আমরা এটা কাভার করে মানুষের কাছে ভাড়া না নিয়ে। যে ঘাটগুলো আছে আমরা গিয়েছি, কিছু ভাড়া বেশি নেওয়ার কথা শুনেছি, BWTC ওরা করে বা জেলা পরিষদ থেকে দেওয়া হয়, সেখানে আমাদের কথা খুবই কম শুনে। কিন্তু তারপরে যখন এই যে একটু ভাড়া বেশি, যখনই আমরা শুনি সাধারণ মানুষের ভোগান্তি, এবার দায়টাকে আপনি এড়াতে পারেন? আমি এড়াতে পারি না, এই কারণে আমি গিয়েছি। আপনি জেনে খুশি হবেন, আপনি জানলে দেখবেন এখানে এগুলোকে 200 টাকা করে নেওয়া হচ্ছিল। পরে আমি সেখানে যাই, কথা বলি, তারা বলে যে ভাই আমাদেরকে বোঝাচ্ছেন, বাসকে কেন বোঝান না, বাস তো 700 টাকাটা 1400-1200 নিচ্ছে। আমি আসলে সদর দিতে পারি না ওখানে খুব বেশি একটা, আসলে বাসটা তো অনেক বড় পরিবহন সারা দেশের। আমি বললাম যে এটা তো আসলে আমার বাইরে, তো আপনি ঘাটটা নিয়ন্ত্রণ করেন। আমি কিন্তু সেখানে বুঝি এবং 200 টাকার পরে তার 100 টাকা সম্মত হয়। চিলমারিতে যখন 150 টাকা করেছিল সেটাও আমি কমাতে বলি এবং পার্সোনালি ইউনিকে রিকোয়েস্ট করি, তারাও কিছুটা কমাতে সম্মত হয়। কিছুটা পেরেছি, একদমই যে পারিনি তা না। হয়তো হ্যাঁ, আমি যখন ছিলাম না সেই 2 দিন হয়তো তারা বেশি নিয়েছে, আমি যখন গিয়েছি তখন তারা সেটা নিতে পারেনি। এই হলো সিচুয়েশন। কিন্তু এটা তো আসলে সকলের সচেতনতা লাগবে, এককভাবে হবে না। তার পাশাপাশি আরেকটি বিষয় আপনার কাছে পৌঁছে দিতে চাই। আমরা যখন আপনার কুড়িগ্রাম 4 আসনে মানুষের সাথে কথা বলছিলাম, একেবারেই সাধারণ মানুষ, তাদের প্রত্যাশাগুলো জানার চেষ্টা করছিলাম, সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে এসেছে যে জনগণ ব্রহ্মপুত্র নদের উপর একটি সেতু চায় এবং তাদের অনেক দিনের এটা আশা। এবং নতুন এমপি হিসেবে আমরা কিন্তু শুনছিলাম যে নতুন এমপির কাছে তাদের আবদার একেবারে বলা চলে। এই আবদারটি আপনি পূরণ করার জন্য কতটা এগিয়েছেন বা সামনে যদি করতে চান তাহলে কি করা যেতে পারে? এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এটা সময়ের সাথে তাল মিলিয়ে হবে। মানুষের চাহিদা অন্তত আমি বিশ্বাস করি মনে প্রাণে যে আওয়ামী লীগ সরকার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি অনুধাবন করেন এবং সেই অনুযায়ী বাস্তবায়ন করার চেষ্টা করেন। আমিও চেষ্টা করব, যেহেতু এটা অনেক বড় কাজ। এই সেতু যদি সত্যিকার অর্থেই আমরা করতে পারি, বাংলাদেশের সবচেয়ে বড় সেতু হবে। তো সেটার জন্য আমি মনে করি যে তাড়াহুড়া না করে ধীরে আগানোই ভালো। যে কন্টিনিউয়াস যে প্রসেসটা চালু ছিল সেটারই আমি একটা চেষ্টা করবো যে একটা অ্যাডভান্সমেন্ট কীভাবে হয়। আপনার মেয়াদে কোনো সুখবর দিতে পারবেন কিনা, কি মনে হয়? এইটা নিয়ে আমরা কাজ করছি, কিন্তু দিন মাস তারিখ বলে কোনো কথা বলা যায়, দেখা যাক সামনে কি হয়। দেখা যাক। সীমান্তবর্তী এলাকা কুড়িগ্রাম জেলা, সেখানে চিলমারি বন্দর রয়েছে আমরা জানি, কিন্তু এখনো পুরোপুরি সচল না বন্দরটা। যদি আরো একটু সচল করা যায় পুরোপুরিভাবে, তাহলে কি আমাদের অর্থনীতিতে এটা ভ্যালু অ্যাড করবে না? আপনার কি মনে হয়? নিঃসন্দেহে এটা অনেক আগের একটা বন্দর এবং সেই বন্দর এটা কিন্তু আমি যতদূর জানি 56 সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পরেই কিন্তু এটা বন্ধ হয়ে যায়, 57 সালের থেকে চালু হয়। তারপর থেকে বন্ধ, এখন সেটা রিসেন্ট, সেটা 16 সালে নেত্রী ঘোষণা করার পরে একটা 22 সালের মধ্যেই হওয়ার কথা ছিল যে প্রজেক্টটা, সেটা না করার জায়গা জমি নিয়ে একটু ঝামেলা, সব কিছু মিলিয়ে একটা ছিল, ধীরে সুস্থে ছিল। কিন্তু আমরা আশা করছি 25-এর মধ্যে একটা পূর্ণাঙ্গ বন্দর হবে এবং সেটা যদি সত্যিকার তো হয়ে যায়, এই বন্দরকে কাজে লাগিয়ে আমরা মনে করি যে আমাদের যে পণ্য, সেই পণ্য আসাম, মেঘালয়, ভুটান, নেপাল একদম সেখানে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাবে এখান থেকে এবং একটা বিজনেস হাব হবে। আপনারা ইতিমধ্যে জেনে খুশি হবেন যে ভুটানের রাজা কুড়িগ্রাম সফর করে গিয়েছেন এবং কুড়িগ্রামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল উনি নির্মাণ করছেন এবং ভুটানের এটা কিন্তু কিছুদিন আগে সেই অর্থনৈতিক অঞ্চলটা কত দূরে গেল সেটা ভুটানের রাজার ওনার একটা সদিচ্ছা আছে খুব দ্রুতই, এবং এমন কিছু কাজ করা যাতে কুড়িগ্রামের উনি ওনার মুখের কথা, আমি ছিলাম সেখানে, উনি যেটা বলেছেন খুবই ভালো লেগেছে কথা, স্মার্ট মানুষ দেখলাম। উনি বলেছেন যে কুড়িগ্রামের মানুষের জীবনমান উন্নতি হয় এবং কুড়িগ্রাম মানুষের কাজে লাগে এমন প্রতিষ্ঠানগুলো এখানে করবে। খুবই আন্তরিক মানুষ সেটা দেখেছি। সেটা উনি চাচ্ছে 25-এর মধ্যে শেষ করতে। অবকাঠামো না স্টার্ট করতে যাচ্ছে, যে এখানে 25-এর মধ্যে স্টার্ট করতে যাচ্ছে এবং বারবার এখানে উনি আমাদের জিজ্ঞেস করছে যে বন্দর কবে চালু হবে। আমরা বলছিলাম 25-এর মধ্যে, বলছে হ্যাঁ তাহলে 25-এর মধ্যে রেডি করে, তাহলে 25-এর মধ্যে দুটোই যদি রেডি হয় তাহলে এখান থেকে উৎপত্তি পণ্যগুলো বন্দরকে কাজে উনি ভুটানে নিয়ে যেতে পারবেন। তাহলে আপাতত সামনে বড় 2টা প্রকল্প আপনার সামনে আছে। হ্যাঁ, কুড়িগ্রামবাসীর জন্য আমি মনে করি এটা আমাদের টোটাল কুড়িগ্রামবাসীর জন্য একটা গুড নিউজ হবে। পাশাপাশি বাংলাদেশ কিন্তু চমৎকার একটি জায়গা ঘোরার জন্য, বাস করার জন্য সবকিছু মিলে, এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় বেশ সৌন্দর্য ছড়িয়ে আছে। আমরাও দেখছিলাম কুড়িগ্রামে আপনার পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পর্যটনের ব্যাপারে বেশ উদার। সেই সুযোগটা কাজে লাগে কুড়িগ্রামকে আপনি কি পরিবর্তন করতে চান কিনা? আমি কথা বলছিলাম শুধু একটা অবকাঠামোগত কারণে মানুষ আসতে যাচ্ছে না, অবকাঠামোগত যে ডেভেলপমেন্ট যদি আমরা করে দিতে পারি তখন আমরা যারা ইনভেস্টর তাদের আমরা জানতে পারি কোন জায়গায় আসলে কুড়িগ্রামে এই পর্যটন আরো একটু বাড়ানো যায়। এটা হলো আপনি করতে পারেন
নদীর পাড়গুলা কেন্দ্রিক, বাঁধগুলা কেন্দ্রিক, বন্দরের আশেপাশে, বিশেষ করে চরগুলোতে, সেখানে আপনি ধরেন একদমই ন্যাচারাল কিছু রিসোর্টের ব্যবস্থা করতে পারেন। এই প্ল্যানিংগুলোকে আপনি সরকারের সাথে শেয়ার করেছেন বা বেসরকারি পর্যায়ে কোনো উদ্যোক্তাকে আপনার সাথে বা এই কাজের জন্য এগিয়ে আসছে কিনা? আমরা বেসরকারি পর্যায়ে কথা বলার চেষ্টা করেছি, কারণ এটা তো আসলে আপনারা জানেন যে সরকারিভাবে ওইভাবে আসার এখনো কথা না। আমরা বেসরকারিভাবে যদি এটা একটা সম্ভাবনা তৈরি করতে পারি, তখন আমরা সরকারকে বলতে পারি যে এভাবে আসো। কেউ কেউ আগ্রহ দেখিয়েছে, দেখি কি হয়, কতটুকু আগাইতে পারি। আচ্ছা, আর সবশেষে আপনার এলাকার জনগণের জন্য আপনি আসলে কোন কোন লক্ষ্যগুলো নিয়ে আগাচ্ছেন এবং এই মেয়াদে আপনি তাদেরকে কি কি উপহার দেবেন আপনার কাছে জানতে চাই। আমি খুব করে চাই যে নদী ভাঙনটা, আমি জানি না কতটুকু, কিন্তু আমার ইচ্ছা নদী ভাঙন আমি রোধ করতে চাই। আমার এই 5 বছরের মধ্যে আমি চাই যে আমাদের এলাকায় নদী ভাঙন আর না হয়। দ্বিতীয়ত আমার ইচ্ছা আছে, আমি এটা নির্বাচনের সময় সবসময় বলার চেষ্টা করি, প্রতিটা গ্রাম থেকে মানুষ যাতে পাকা রাস্তায় শহরে আসতে পারে, এটা একটা ইচ্ছা আছে। আর তৃতীয়ত, আমি আমার এলাকার কর্মসংস্থান বৃদ্ধির জন্য কারিগরি প্রতিষ্ঠান কিছু তৈরি করতে চাই, সে লক্ষ্যে কিছু কাজ করতেছি। 3 উপজেলায় 3টা অন্তত কারিগরি কলেজ, 3 উপজেলায় আপনারা জানেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ট্রেনিং ইনস্টিটিউট আছে, অন্তত 3টা ট্রেনিং ইনস্টিটিউট। এই যদি 6টা প্রতিষ্ঠান 3 উপর দাঁড় করাতে পারি, তাহলে আমি মনে করি আমাদের এলাকার ছেলেমেয়েরা এইসব সার্টিফিকেট দিয়ে বিদেশ গিয়ে, সরকারের পাশাপাশি দেশের পাশাপাশি বিদেশে গিয়েও তারা চাইলে কর্মসংস্থান তৈরি করতে পারবে, যেটা আমার ইচ্ছা। আপনার এই চেষ্টা সফলতায় রূপান্তরিত হোক, সেই প্রত্যাশা রইল আমাদের এবং আপনার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক, আজকে আমরা কথা বলার চেষ্টা করছিলাম কুড়িগ্রাম 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশের সাথে, এবং তার যে উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে কুড়িগ্রামকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সব কথাগুলো আমরা শোনার চেষ্টা করছিলাম এবং যে যে সমস্যাগুলো রয়েছে তার দৃষ্টিতে আনার চেষ্টা করেছি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।